একাধিক মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনগত জটিলতা থাকলেও তাকে সাজার মুখোমুখি করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 2007 সালে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে তৎকালীন সরকার। এক বছর পর 2008 সালে প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। তারপর থেকে সেখানেই পুরো পরিবার নিয়ে বসবাস করে আসছেন বিএনপির এই নেতা। চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড। সাম্প্রতিক সময়ে তাকে দেশে ফিরিয়ে আনতে বেশ জোরালো অবস্থানে বর্তমান সরকার। যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও আলোচনার মাধ্যমে তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে শাস্তি দেওয়ার যত প্রকৌশল রয়েছে সবকিছুই যেন এবার প্রয়োগ করার চেষ্টা করতেছেন বা প্রয়োগ করতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এবার সংসদে দাঁড়িয়ে যে জ্বর তুলেছেন যে ব্যারিস্টার যে রয়েছেন বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে দেশে আনিয়ে ছাড়বে, এমনকি সর্বোচ্চ শাস্তি তাকে দিয়ে ছাড়বে, যে প্রকৌশল সামনে নিয়ে এগিয়েছেন তারই এক ধারাবাহিকতায় একটি প্রতিবেদন সাজানো হয়েছে। দেখতে হলে নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনগত জটিলতা থাকলেও তাকে সাজার মুখোমুখি করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সংসদে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। সেখানে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অঙ্গীকারের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, তারেক রহমানকে গ্রেপ্তার করতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আইনি কার্যক্রম চালানো হচ্ছে। যুক্তরাজ্য সরকারের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, শিগগিরই এসব উদ্যোগের ফলাফল দেখা যাবে। যুক্তরাজ্যের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও আলোচনার মাধ্যমে তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। দুপুরে মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, বিএনপির মধ্যেই গণতন্ত্র নেই, তারা আবার গণতন্ত্রের কথা বলে। এ সময় ভারত সফরের পরই প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে কথা বলেন তিনি। বললেন, এটা ভারসাম্য রেখে সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে পারারই বহিঃপ্রকাশ। জানিয়েছেন, চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরালো হবে। আর তিস্তা প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, এই প্রকল্পে ভারত যদি বাংলাদেশকে সহায়তা করে সেটি দুদেশের জন্য ভালো, তবে চীনও তিস্তা প্রকল্পে আগ্রহী। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের সাথে ইতিমধ্যেই আলাপ আলোচনা হয়েছে। তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, সেটি একটি প্রতিবন্ধকতা। কিন্তু বন্দি বিনিময় চুক্তি ছাড়াও দুই দেশ সম্মত হলে কিন্তু আসামিকে যে দেশে তার দণ্ড হয়েছে সেখানে ফেরত পাঠানো সম্ভব। সে নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। 2007 সালে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার করে তৎকালীন সরকার। এক বছর পর 2008 সালে প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। তারপর থেকে সেখানেই পুরো পরিবার নিয়ে বসবাস করে আসছেন বিএনপির এই নেতা। চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড। সাম্প্রতিক সময়ে তাকে দেশে ফিরিয়ে আনতে বেশ জোরালো অবস্থানে বর্তমান সরকার। মঙ্গলবার লন্ডনে এক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এ অবস্থায় তাকে ফেরত নিতে হলে প্রথমেই যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি সম্পাদন করতে হবে বলে জানান যুক্তরাজ্যের এক আইনজীবী। ব্রিটেনের সাথে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি নাই, তো সেই হিসাবে বাংলাদেশ যদি কাউকে এখান থেকে নিতে হয় তাহলে ওই চুক্তি ইনিশিয়েট করতে হবে, টার্মস কন্ডিশন ওগুলা ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডিসকাস করে সাইন করতে হবে। আরেক আইনজীবীর মতে, বন্দি বিনিময় চুক্তি সম্পাদনের পর শরণার্থীর মর্যাদায় থাকা তারেক রহমানকে দেশে ফেরত নেওয়ার বিষয়টি ব্রিটেনের আদালতে যুক্তিযুক্ত প্রমাণ করতে হবে। তারেক জিয়া যেহেতু উনি রিফিউজি স্ট্যাটাসের মধ্যে আছেন, এটা দীর্ঘ একটা মেয়াদী একটা বিষয় এবং জটিল একটা বিষয়। এক্সট্রাডিশনে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এগ্রি করতে হবে প্রথমত, তাহলেই তো কোর্ট পর্যায়ে পর্যন্ত যাওয়ার প্রশ্ন আসে। অন প্রিন্সিপাল ঠিক করতে হবে। আর অন প্রিন্সিপাল যাকে আমি রিফিউজি স্ট্যাটাস দিলাম তাকে কি আদৌ আমি এক্সট্রাডিশনের জন্য এগ্রি করব কি না,
ব্রিটিশ গভর্নমেন্টের সেই স্ট্যান্ডিং থেকে যদি চিন্তা করি। 2015 সালে তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ থেকে একটি চিঠি দেওয়া হলেও যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি। এছাড়াও ওই বছরই তার বিরুদ্ধে ইন্টারপোল একটি রেড নোটিশ জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। এই চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজেদের ভিতর নিজেদের ঝগড়া, এবং পুলিশেরা যেভাবে নিজেদের দুর্নীতি নিজেরা ফাঁস করে দিচ্ছে। প্রথমতই বলে রাখি যে বেনজিরের সঙ্গে বসুন্ধরা গ্রুপের একটা গন্ডগোল হয়েছে বা একটা মনোমালিন্য হয়েছে। সেই সূত্র ধরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো বেনজিরের সমস্ত যে দুর্নীতিগুলো বা যে বিভিন্ন সম্পদের তথ্য বা এই যে অবৈধ সম্পদের তথ্য এগুলো ফাঁস করে দিয়েছেন। তো এগুলো ফাঁস করে দেওয়ার পরে এখন বেনজির চিন্তা করলো যে যেহেতু আমি ফাঁস হয়ে গিয়েছি, ওই যে কথা আছে না, একটা শিয়ালের ল্যাস কাটা পড়লো, এখন সেই শিয়াল চায় যে সব শিয়ালেরই ল্যাস কাটা পড়ুক। তো বেনজিরের কথা হচ্ছে যে আমি যেহেতু ধরা পড়ে গিয়েছি, কাজেই দুর্নীতি তো আমি একলা করিনি, কাজেই যত দুর্নীতিবাজ পুলিশ আছে সবার মুখোশ আমি ফাঁস করে দেব। তো এই কারণেই বেনজির করতেছে কি, বেনজিরের যেই পুলিশের ভিতরে বেনজিরের যেই অনুগত গ্রুপটা আছে না, তারা কিন্তু সব একদম ফাইল পত্র গুটিয়ে এনে তারা বিভিন্ন পুলিশের ডাটা করতেছে, এবং এই সব কাজের সমন্বয় করতেছে বেনজিরের শ্বশুরবাড়ির লোকজন। ওই যে মির্জা ফ্যামিলি আছে না, শ্বশুরবাড়ির লোকজন, তারা এগুলো করতেছে। ওইসব পুলিশেরা মিলে তদন্ত করে তারা এইভাবে যে দুর্নীতিবাজ পুলিশ আছে ওদের একটা তালিকা তৈরি করতেছে, এবং আমি ধারণা করতেছি যে এই কাজে বেনজিরকে সহায়তা করতেছে এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। এরা সব তথ্য মিলে এইসব দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদেরকে ধরিয়ে দিচ্ছে। বেনজিরের পরে আপনারা জানেন যে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিভিন্ন অপকর্ম এসেছে, এবং সাবেক ডিআইজি শহীদুল হকেরটাও লাইনে আছে, এবং এর পরবর্তীতে আরো আপনার বিপ্লব হারুন, এদেরটা আস্তে আস্তে আসবে। এবং বর্তমান যে ডিএমপি কমিশনার হাবিব, এই হাবিব হচ্ছে কিন্তু চরম দুর্নীতিবাজ। এরা হচ্ছে আবার বেনজিরের বিরোধী পুলিশ সদস্য, বিশেষ করে এই যে শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া, তারপরে এই ডিএমপি কমিশনার হাবিব, তারপরে ডিবি হারুন, এরা হচ্ছে বেনজিরের উল্টো দলের পুলিশ। আবার বেনজির হচ্ছে আবার অন্য দলের। আসলে বেনজির এখন কোনো দল নাই, বেনজির এখন চায় যে যতটুকু সম্ভব মুখোশ উন্মোচন করে দিতে। তো আমরা বেনজিরের অনেক সম্পদ দেখি, কিন্তু এর চেয়ে বেশি সম্পদ আছে বেনজিরের বাইরে। ঠিক তেমনি শহীদুল হক, আসাদুজ্জামান, হারুন, বিপ্লব, কৃষ্ণপদ রায়, মনিরুল, এরা সবাই কিন্তু সম্পত্তিগুলো বিদেশে করেছেন। যারা হিন্দু ধর্মে তারা ভারতে করেছেন, যারা মুসলমান ধর্মে তারা তুরস্কে করেছেন। মুসলমান একটু মুসলিম দেশে বেশি, কাতার মাতার, তারপরে দুবাই, হিন্দুরা একটু ভারতে করেছেন, এইরকম আর কি। তো দেশের ভিতরেই তারা প্রচুর সম্পত্তি করেছেন, এবং এই সব সম্পত্তিগুলো করেছেন 14 থেকে 18 সালের ভিতরে, যখন পুলিশ প্রধান ছিল শহীদুল হক, ডিএমপি কমিশনার ছিল আসাদুজ্জামান, র্যাবের প্রধান ছিল বেনজির, বিডিআর এর প্রধান ছিল আজিজ, গোয়েন্দা প্রধান ছিল কৃষ্ণপদ রায়, আর এসবির প্রধান ছিল মনিরুল। এই গ্যাংটা মিলে